সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যা পুরো আয়োজন জুড়ে থাকবো পহেলা বৈশাখ নিয়ে। পহেলা বৈশাখ উৎসব ও সম্প্রীতির সম্পর্ক, এই বিষয়টি নিয়েই আমরা থাকবো আজকে পুরো আয়োজন জুড়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার ডান পাশে রয়েছেন ডক্টর তারিক মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এবং আমার সাথে আরও রয়েছেন প্রিয়াঙ্কা গোপ, উনিও শিক্ষক ও সঙ্গীত শিল্পী। আপনাদের দুজনকেই নববর্ষের শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে। প্রথমেই জানতে চাই, কেমন আছেন ডক্টর তারিক মঞ্জুর? আপনার কাছ থেকে শুনি। আজকে বাংলা বছরের প্রথম দিন, এই সূত্রে আসলে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এবং এদিন আমাদের যত আসলে জাতীয় বা ব্যক্তিগত বা সামাজিক যত দুঃখ দুর্দশা যাই থাকুক না কেন, আমরা আসলে শেষ পর্যন্ত বলতে চাই যে ভালো আছি। জি, রমনার বটমূলে বর্ষবরণের আয়োজনে যাওয়া হয়েছিল আজকে? না, আমি ওদিকটি যাইনি। আর নানা রকম তো আয়োজন এখন ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে হচ্ছে, ফলে আমি অন্যদিকেই ছিলাম। আচ্ছা, কোন দিকে ছিলেন সেটা শুনবো, তবে তার আগে একটু প্রিয়াঙ্কা গোপ আপনার কাছ থেকে শুনে আছি কেমন আছেন এবং নববর্ষের বর্ষবরণের যে আয়োজনটা হয় ছায়ানট যেটা করে, সেখানে যাওয়া হয়েছিল কিনা? খুব ভালো আছি। ছায়ানটে যাওয়া হয়নি কারণ আমার সঙ্গীত বিভাগের প্রতিবার অনেক বড় করে আয়োজন থাকে, যেটা কলা ভবনের সামনেই বটতলা আছে, ঐতিহ্যবাহী বটতলা। সেখানে আমরা গত 15 বছরের অধিক সময় ধরে আমরা সকালে বর্ষবরণ উৎসবটা অনেক আয়োজন করি। বাহ, সুন্দর। তাহলে আমরা নিশ্চয়ই এবার আপনার কাছ থেকে অনেক গান শুনতে পারবো। আচ্ছা, ডক্টর তারেক মঞ্জুর, আসলে এবার আমরা যেটা দেখলাম যে এবারও আমাদের শোভাযাত্রা যেটাকে বলা হয়ে থাকে, আমরা বলে আসছি ছোটবেলা থেকে জেনে আসছি মঙ্গল শোভাযাত্রা, সেটার আবারও এবার নাম পরিবর্তন হলো। একটা শোভাযাত্রার এত নাম পরিবর্তন, প্রথমে হলো মঙ্গল শোভাযাত্রা, তারপরে গত বছর ছিল সেটি আনন্দ শোভাযাত্রা, এবার সেটি হলো বৈশাখী শোভাযাত্রা। আচ্ছা, এক শোভাযাত্রার এত নাম পরিবর্তনের কি খুব প্রয়োজন ছিল, আপনার কি মনে হয়? প্রথম কথা হলো যে আমরা শব্দের মধ্যে আসলে জাত বিচার করতে চাই, একটা সাধারণ প্রবণতা আমাদের। এটা অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়। অনেক শব্দ এত বহুল প্রচলিত হয়ে যায়, আমরা কিন্তু ভাবতেও পারি না এটা কোন ভাষার। যেমন হালখাতা শব্দটি আপনি চিন্তা করুন, এখানে হাল এবং খাতা দুটি শব্দই কিন্তু আরবি, কিন্তু এত ঘনিষ্ঠভাবে আমাদের সাথে মিশে গেছে, মনে হয় যে এর চেয়ে বুঝি আদি বাংলা শব্দ বুঝি আর হয় না। তো এখন কিছু কিছু শব্দ আমাদের দেখেছি যে আমাদের বাংলা বিভাগের যখন আমরা পাঠ্য প্রণয়ন করেছি পাকিস্তান আমলে, তখনও কিন্তু প্রভাব ফেলেছে। যেমন আমরা দেবদেবীর কাহিনী সরাসরি আমরা মঙ্গল কাব্য নাম দিয়ে আমরা অনেকগুলোই প্রকাশ করতে পারিনি। যেমন ধরা যাক যে আমাদের মনসা মঙ্গল কাব্য বা আমাদের আছে যে অন্নদা মঙ্গল কাব্য, এগুলোকে আমাদের নাম ঘুরিয়ে পাঠ্যের মধ্যে আনতে হয়েছে ওই সময়ে। যে দেখা গেছে যে অন্য কোনো নাম দিয়ে, যে কালকেতু উপাখ্যান, অথচ হওয়ার কথা ছিল চণ্ডীমঙ্গল কাব্য। তাহলে নামের মধ্যে বা শব্দের মধ্যে আমরা যে জাত বিচার করি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ। এর কোনো প্রয়োজনই আসলে হয় না। দীর্ঘদিন ধরে যখন একটা শব্দ প্রচলিত হয়ে যায় এবং তার মধ্য দিয়ে ব্যাপক মানুষের অংশগ্রহণ থাকে, তার মধ্যে দিয়ে যখনই আমরা অন্য কোনো নাম দিয়ে চিন্তা করব তাকে আসলে বিশেষায়িত করার, তখন কিন্তু একটা বিভাজনের ব্যাপারটা তৈরি হয়ে যায়। এটাই ক্ষতির কারণ হয়। জি, প্রিয়াঙ্কা গ্রুপ, আপনার কাছে জানতে চাই যে এই যে শোভাযাত্রা নামের একটি পরিবর্তনের বিষয়টি তো রয়েছেই, পাশাপাশি এই যে নাম পরিবর্তন হলো, এই পরিবর্তনের ফলে কি বৈশাখ পালনের মূল উদ্দেশ্য এবং বা এর তাৎপর্য, এতে কি খুব প্রভাব পড়ে কিনা? আমার কাছে মনে হয় না। দেখুন, আমরা কোনো কিছুকে সুন্দরভাবে একসেপ্ট করি কিংবা না করি, সেটার সত্যতা ফুরিয়ে যায় না। তো সেটি বৈশাখী শোভাযাত্রা হোক বা আনন্দ শোভাযাত্রা হোক বা মঙ্গল শোভাযাত্রা হোক, শোভাযাত্রা তো মূলত পহেলা বৈশাখ উপলক্ষে, সেটা একটা সকলে মিলে আনন্দ, নতুন বছরকে বরণ করে নেওয়ার। আমার মনে হয় না হয়তো কেউ খুশি হচ্ছে নামটা বদলানোর ফলে, কারো মনে কষ্ট হচ্ছে, কিন্তু মূলত মুখে মুখে আপনি জিজ্ঞেস করবেন, সবাই সেটা মঙ্গল শোভাযাত্রা বলেই ধরে নেয়, সেটাকে সেভাবেই ভেবে নেয় এবং আনন্দ উদযাপনটা সেভাবেই করে। তো আমার মনে হয় না যে আনন্দতে কোনো ভাটা পড়ে নামের পরিবর্তনের ক্ষেত্রে। জি, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, এটা হচ্ছে বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই বিষয়টা অনেক চোখের সামনে ভাসে। সেটা হচ্ছে যে অনেকে বলছেন যে বৈশাখ পালনের আমাদের দেশে যে সংস্কৃতিটা, এটা অনেকটা হচ্ছে হিন্দুয়ানি সংস্কৃতি। আপনি এটার ব্যাপারে কি বলবেন? আমি কিছু বলতে চাই না এখন। আমি জানি না কেন এরকম এক একজন এক এক রকম ভাবে ভাবে। বৈশাখ তো বাঙালির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন হয়তো উদযাপনের ধরনটা বদলেছে, পাল্টেছে। একরকম আজ থেকে 30-40 বছর আগে যেরকম হতো,
50 বছর আগে যেরকম হতো এখন সেভাবে হয় না। উদযাপনটা শহর কেন্দ্রিক অনেক রকম ভাবে বেড়েছে, বড় হয়েছে, এক একজন এক এক নতুন ভাবনার সংযুক্তি এনেছে এর মধ্যে। কিন্তু এর সঙ্গে আসলে হিন্দুয়ানি, আমি আসলে বাংলা বছর, এর সঙ্গে কৃষিকাজ, নতুন ফসল, অনেক কিছু আছে, চন্দ্র নক্ষত্র, অনেক ব্যাপার এর সঙ্গে জড়িত আছে। এছাড়া নতুন এই বছর উৎসবটা বরণ তো করে শুধুমাত্র নেওয়া। রাজধানী কেন্দ্রিক তা তো নয়, প্রত্যেকটি বিভাগীয় শহরেই কিন্তু এই উৎসবটা বেশ হ্যাঁ, ঘটা করে পালন করা ঘটা হয়, করে। বেশ আনন্দ করে এবং পালন করা মূলত হয়। তো এই বছর বরণ করে নেওয়া, হালখাতা খুলছে, তো এগুলোর সঙ্গে তো ব্যবসা তো সকলেই করে, শুধু হিন্দুরা করে কিংবা মুসলিম করে এমন তো নয়, এবং প্রত্যেকেই হালখাতা মেনটেন করে। তো এটা যখন করছে, আমি জানি না আসলে কেন বলে, কিন্তু একদমই আমার কাছে মনে হয় না এটা বাঙালির পয়লা বৈশাখ। এবং আপনি দেখবেন বাঙালি ছাড়া যেসব অন্য ভাষাভাষী বা অন্য যারা আছেন, তারা তো এই পয়লা বৈশাখটা উদযাপন করে না। নিশ্চয়ই। ডক্টর তারেক মঞ্জুর, আপনার কাছে মন্তব্য শুনতে চাই এই ব্যাপারে। আসলে আমরা যদি দেখি যে বাঙালি আর মুসলমানকে আমরা আসলে এখনো পর্যন্ত বিভাজিত করে রেখেছি। যে শরৎচন্দ্রের একটা উপন্যাস ছিল শ্রীকান্ত, যেটা খুবই জনপ্রিয়, তার শুরুই হয়েছে একটা ফুটবল খেলার বর্ণনা দিয়ে, যেখানে ফুটবল খেলার বর্ণনা দিচ্ছেন লেখক এভাবে যে খেলা হচ্ছে হিন্দুদের মধ্যে, বাঙালির মধ্যে এবং মুসলমানের মধ্যে। অর্থাৎ বাঙালি বলতে বোঝানো হচ্ছে হিন্দু, আর মুসলমান বলতে আলাদা একটা জাতি। এবং এই খেলা কিন্তু একটা বই রয়েছিল, বাঙালি মুসলমানের মন। হ্যাঁ, এখন বাঙালি জাতীয়তাবাদের চিন্তা যেটা, সেটার মধ্যে রাজনীতিকরণ হয়েছে, কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের জাতিসত্তাকে ভিন্নতর দৃষ্টিকোণ থেকে দেখব। আমাদের মানতেই হবে যে একটা জাতির যে পরিচয়, তার জীবনযাপনের যে অনুষঙ্গগুলো, যেটাকে আমরা মোট কথায় সংস্কৃতি বলি, সেই সংস্কৃতি কিন্তু কোনো নির্দিষ্ট ভিত্তির উপরে গড়ে ওঠে তা কিন্তু না। প্রতিনিয়ত রূপান্তর ঘটে, গ্রহণ ঘটে, তার কিছু বর্জন ঘটে। এখন আমরা অনেক কিছু গ্রহণ করছি, অনেক কিছু পাশ্চাত্যের, ইউরোপের আমরা গ্রহণ করছি। এমনকি যখন আমরা দেখব যে এখানে আরব বণিকরা এসেছে, তাদের সূত্রে কিন্তু অনেক কিছু আমরা গ্রহণ করেছি যেটা আরব দেশীয়। তার মানে পুরোপুরি কিন্তু আমরা আরবের নয়, পুরোপুরি আমরা হিন্দুয়ানি নই। কিন্তু এর মধ্যে যে সংমিশ্রণটা ঘটেছে, এটাকে যখন আমরা অস্বীকার করি, তখনই কিন্তু মন্দ হয়ে যায়। এবং এক পেশে দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এটা সংকীর্ণ হয়ে যাবে। বিশেষ করে পহেলা বৈশাখ বাংলাদেশের এমন এক উৎসব, এমনকি শুধু বাংলাদেশ নয়, এই ভূখণ্ডের আরেকটু বিস্তৃত ধরলে যে আসাম বা বিহার, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা সহ বড় একটা অংশে হালখাতা কিন্তু সারা ভারতব্যাপী হতো, ব্যাপারটা ঠিক এরকম না, অন্য আঙ্গিকে হতো। কিন্তু এই অঞ্চলটা হালখাতারই কিন্তু অঞ্চল। এবং এই অঞ্চলটায় বিশাল বাংলা ভূখণ্ডে আমাদের যদি আমরা নিজেদেরকে যদি আমরা বিভাজিত করে রাখি এবং আমাদের জাতিসত্তার পরিচয় এবং ধর্মগত বিষয়গুলোকে যদি সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে পহেলা বৈশাখের যে আমাদের সম্মিলনের যে সুযোগটা আছে, সেটা কিন্তু আমরা নষ্ট করব। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন এই উৎসব নিয়ে আমাদের মধ্যে আমরা আগে চিন্তা করতাম এটা কি নাগরিক অনুষ্ঠান হয়ে যাচ্ছে কিনা, আমরা কি গ্রাম থেকে বিচ্ছিন্ন হচ্ছে কিনা। এখন আমাদের চিন্তা করতে হচ্ছে যে এই উৎসবটা কি এটা হিন্দুদের বা মুসলমানদের, বা চেহারাটা আমরা কোন আঙ্গিকে দিব এরকম আমরা রাখবো কিনা, সেটা কিন্তু সবচেয়ে সংকটের জায়গা। প্রত্যেকটা জাতির মধ্যে এরকম বছরের উদযাপনকে এমন ভাবে দেখা হয়, তারা কিন্তু একত্রে উদযাপন করে, তখন আর বিভাজন থাকে না। এই ইরানেও যদি আমরা দেখি যে বিভাজন আছে, তাদের মধ্যেও কিন্তু একই ধর্মের মধ্যে অন্তর্গত হয়েও বিভাজন আছে, কিন্তু যখন নওরোজ পালন করে বছরের প্রথম দিন, তখন কিন্তু সবাই এক হয়ে যায়। এমনকি চীনে বা বিভিন্ন জায়গায় নানা রকম জাতি থাকবে, নানা রকম মত থাকবে, আদর্শ থাকবে, অবশ্যই ধর্ম, ভাষা, বৈচিত্র্য থাকবে। এই যে আমরা যে সংস্কৃতির সাথে যে ধর্মকে মেশাচ্ছি, আসলে এটি করে আসলে কোন পক্ষের কি লাভ হচ্ছে? এটি করে কি খুব ভালো ফল হচ্ছে? প্রথম কথা, কিছু জিনিস মেনে নিতে হবে। যখন শরীরে আমাদের রোগ থাকে, তখন স্বীকার করতে হবে আছে। আমরা কিন্তু ধর্মকে সংস্কৃতির অন্তর্গত বলে অনেকে মানতেই চাই না। সমাজের আমাদের আচরণীয়, পালনীয় সবই কিন্তু সংস্কৃতির অংশ। এমনকি আমরা যেভাবে ভাবি, আমরা যেভাবে চিন্তা করি, আমাদের যা কিছু প্রকাশ আছে, সবই আমাদের অন্তর্গত এবং বহির্গত, সবই কিন্তু সংস্কৃতির অংশ। ফলে ধর্মকে সংস্কৃতির বাইরে আসলে ফেলা ঠিক না। কিন্তু ধর্ম কি এমন কোনো কথা বলে যে আমার আচরণীয় পদ্ধতি কারো জন্য বাধার হতে পারে বা আপত্তির হতে পারে? যেমন পহেলা বৈশাখেই তো আমরা দেখেছি যে ব্যবসায়ীরা হিন্দুদের মধ্যে বিশেষ করে তারা পূজা করে, এবং বহু আগে থেকেই তারা এটা করেন। কিন্তু এর মধ্য দিয়ে কি অন্যকে ক্ষতি করার কোনো ব্যাপার ঘটে কিনা বা আপত্তি করার কোনো কারণ আছে কিনা? তা আমরা যদি সেদিকটাই মনোযোগী হই যে আমার আচরণ কাউকে বাধা দিচ্ছে না বা অন্যের আচরণ আমাকে অন্তত কষ্ট দিচ্ছে না, এইটুকু সহনশীলতা থাকলে
পহেলা বৈশাখের মধ্যে বা নববর্ষ উদযাপনের মধ্যে এমন কিছুই নেই যা আমাদেরকে আসলে নতুন করে বিভাজনের রাজনীতির মধ্যে ফেলতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। আলোচনা কি একটু কঠিন হয়ে যাচ্ছে নাকি? আমরা কি একটু গান শুনতে পারবো? প্রিয়াঙ্কা গো, একটা গান। আমি বৈশাখের যেটি ছাড়া আসলে বৈশাখ জমেই না, সেটা দিয়ে একটুখানি দিয়ে নিশ্চয়ই, শুরু নিশ্চয়ই। করি। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। বাহ, খুব সুন্দর, অসাধারণ। আসলে এই গানটা ছাড়া আসলে বৈশাখ একেবারে অপূর্ণ। হ্যাঁ, এবং আপনি বলছিলেন যে গত 15 বছর ধরে আপনারা আয়োজন করে আসছেন, গান গেয়ে আসছেন সকালবেলা। নিশ্চয়ই আপনাদের সাথে অনেক কচি কাচারাও থাকে। তাদের উপস্থিতি আসলে কেমন লাগে আপনাদের কাছে, বা গত বছরের তুলনায় এই বছরটা বেশি ছিল না কম ছিল, একটু জানতে চাই। গত কয়েক বছর আসলে যেটি হয়েছে, রমজান ঈদ এই সময়ের একটা ছুটির ভেতরে পড়েছিলাম, আবার কোভিডের সময়ও বন্ধ ছিল। হ্যাঁ, কোভিডের সময় সবটা মিলে বেশ কয়েক বছর কিন্তু ছিল না একদম, সেটা বলবো না, ছিল কিন্তু সংখ্যায় কম ছিল দর্শক। কিন্তু এবছর অনেক বেশি সংখ্যক দর্শক এসেছে, অনেক ছোট ছোট বাচ্চারা এসেছে আমাদের অনুষ্ঠানে দেখতে, এবং এত সুন্দর করে সেজেগুজে এখানে আলপনা করেছে, শুভ নববর্ষ লিখেছে, হাতে মুখোশ। তো অনেক রঙিন ছিল আজ এবারের বর্ষবরণটা, যেটা আমাদের আরো 5-6 বছর আগে মানে দেখা গেল যে এই কোভিডের সময়টা কিংবা রমজানের এই সময়টার আগ পর্যন্ত, কারণ তখন ছাত্রছাত্রী ক্যাম্পাসে অনেক বেশি থাকে, ছুটি নেই, ওই সময়টা অনেক মানে সমাগম হয়। এবছরেও তাই হয়েছে এবং খুব খুব আনন্দ হয়েছে, এবং আমাদের 2 থেকে আড়াই ঘন্টা ব্যাপী, আমরা এমনি 2 ঘন্টার মধ্যে শেষ করি, এবছর একটু সময় বেশি নিয়ে আমরা করেছি, প্রায় আড়াই ঘন্টার কাছাকাছি, 8টা থেকে আমরা শুরু করেছি। খুব জমজমাট ছিল আয়োজন। জি, আপনি নিশ্চয়ই জানেন যে গত বছরের ডিসেম্বরে কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছিল, বিশেষ করে ডেইলি স্টার, সাথে প্রথম আলো এবং সেই সাথে ছায়ানট ও উদীচিতেও উগ্রবাদী গোষ্ঠী হামলা চালায়। তারা হারমোনিয়াম, তবলা এসব ভেঙে ফেলে। আসলে এই হামলা কারা চালায়, আসলে এর পিছনে কারা আছে সেই আলাপে যেতে চাই না, তবে মানুষের ভিতরে এত সংস্কৃতি নিয়ে এত ঘৃণা কবে থেকে তৈরি হলো আপনার কি মনে হয়? একটু একটু করে জমছিল, হুট করে তো আমি আজকে তোমাকে ভালোবাসি না, আজকে দেখতে পাচ্ছি না, ওকে দেখলেই রাগ হয়ে যাচ্ছে, এটা আজকে থেকে হয় না, এটা একটু 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 করে জমতে জমতে এত বড় একটা আকার ধারণ করে। এটা দীর্ঘদিন ধরে আসলে জমছিল, এবং দেখা যায় যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যেখানে সংস্কৃতির চর্চা একটু কম বা পৌঁছয় না, সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে ব্যাপারটা বেড়েছে। এবং আসলে সহজ কথা বলতে গেলে তারা বলছে যে গান বাজনা করাটাই আসলে ভালো কাজ নয় কিংবা হারাম। তো এইটার ফল আমরা আসলে পাচ্ছি ইদানিং খুব বেশি, কারণ সঙ্গীত বিভাগ কিংবা নাট্যকলা বা নৃত্যকলা, এই 3টে পারফর্মিং আর্টস বিভাগ রয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমরা দেখছি কমছে ধীরে ধীরে, মানে ছাত্রছাত্রীর সংখ্যা কিংবা আগ্রহ প্রকাশ করছে যারা, তাদের সংখ্যা ধীরে ধীরে কমছে, যে তারা এই বিষয়গুলো, কিন্তু যারা গান করে, যারা নাচ করে, যারা কবিতা আবৃত্তি করে কিংবা যারা হচ্ছে মঞ্চনাটক করে, তাদের এই প্রতিভাকে এভাবে দমিয়ে রাখা সম্ভব বলে আপনি মনে করেন? না না, দমিয়ে রাখা তো কোনোভাবেই সম্ভব না, কিন্তু কোনো কারণে হয়তো আমরা কম পৌঁছচ্ছি মানুষের কাছে আমাদের কথাগুলো, বা একটি দেশ তো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ছাড়াও সাংস্কৃতিকভাবে টিকে থাকা অনেক বড় জরুরি। শক্ত খুঁটি 4টে লাগে, তো সেখানে সংস্কৃতি অনেক বড় একটা খুঁটি, এবং সেটি অনেক শক্ত একটি খুঁটি। আপনি দেশকে যখন বাইরে কোনোভাবে রিপ্রেজেন্ট করতে, আপনি নিশ্চয়ই বাজেট নিয়ে বসবেন না তাদের সামনে, একটা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি আছে, রাজনৈতিক স্থিতিশীলতা আছে, সেই সঙ্গে আপনি কারোর সঙ্গে যখন অন্য দেশের সঙ্গে আপনি কোনো কিছু বিনিময় করবেন বা তাদের সঙ্গে কোনো একটা ইন্টারাকশনে যাবেন, তখন দেখা যায় আপনার সংস্কৃতিকে নিয়ে আসতে হবে। আপনার নিজস্ব সংস্কৃতি কি
সেটি নিয়ে আসতে হবে। এখন সেটি যদি আস্তে আস্তে কমে যেতে থাকে, এটি আমাদের জন্য অবশ্যই খুব সুখকর কথা নয়, এবং এর জন্য আমাদেরই অনেক অনেক বেশি কাজ করতে হবে। এবং একাডেমিক্যালি আমরা পাঠ্যপুস্তকে আমরা যতটুকু, এটি তো আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াই, কিন্তু এটি প্রাথমিক থেকে শুরু করে যেখানে বাচ্চারা আসলে তাদেরকে বিকাশ করার সুযোগ পাবে, এবং যখন নিজস্ব সংস্কৃতি তারা চর্চার মধ্যে নিয়ে আসবে, তখন কিন্তু তারা বিদেশি সংস্কৃতি থেকে আস্তে আস্তে Automatically দূরে সরে চলে আসবে। আসবে। নাহলে দেখা গেল আমরা পয়লা বৈশাখ উদযাপন করছি না, কিন্তু আমরা 31st নাইট খুব একদম আনন্দ সহকারে উদযাপন করছি, সেখানে আমরা বিদেশি গান শুনছি, সবকিছু করছি। তো নিজের জায়গাটা আস্তে আস্তে এভাবে করে হারিয়ে যায়। আমার মনে হয় যে দমিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না, কিন্তু যারা সংস্কৃতির ধারক বাহক এদেশে, তাদেরকে সহ এবং আমরা সহ প্রত্যেকে একটিকে নিয়ে আরো অনেক বেশি কাজ করতে হবে, এবং আরো সচেতন এবং হতে হবে। ইতিবাচক দিকটা আসলে মানুষকে বোঝাতে তুলে হবে, ধরতে হবে আরো। একদমই তাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরে আসছি। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আবার স্বাগত আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি পহেলা বৈশাখ, উৎসব ও সম্প্রীতির সম্পর্ক, এই বিষয়টি নিয়ে। এবং আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেহেতু আমরা বেশি কঠিন আলোচনায় যাব না। আমাদের সাথে রয়েছেন ডক্টর তারিক মঞ্জুর এবং প্রিয়াঙ্কা গোপ, দুজনেই হচ্ছেন শিক্ষক। আমরা এই পর্যায়ে ডক্টর তারিক মঞ্জুর, আপনার কাছে একটু শুনতে চাই যে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতার কথা বলছিলাম বিরতির আগে আর কি। সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় গত কয়েক বছরের সাথে এবারে বৈশাখটা যদি আমরা তুলনা করি, তাহলে আপনার কি মনে হয়, বা আপনি কি মনে করেন যে কতটুকু আয়োজন আমরা আসলে অন্তর্ভুক্তমূলক করতে পারলাম, বা নতুন প্রজন্মের কাছে আমরা এই আয়োজনটিকে, বা বৈশাখের যে একটি তাৎপর্য, বৈশাখের যে একটি মহিমা, বৈশাখের যে সংস্কৃতির যে একটি মহিমা, সেটি আসলে কতটুকু প্রাসঙ্গিক করা গেল? একটু আগে প্রিয়াঙ্কা গোপও বলছিলেন যে আসলে করোনার সময় এবং তার পরবর্তী কয়েক বছরে নানা কারণে যতটুকু অংশগ্রহণ ছিল, তার চেয়ে এবারের অংশগ্রহণ কিন্তু ব্যাপক আমরা দেখতে পাচ্ছি। তবে একই সঙ্গে আপনি যে প্রশ্নটি করলেন যে কোনো একটি উগ্রবাদী গোষ্ঠী বা কারো কোনো একটি প্রসঙ্গ যে আমাদের এই প্রভাব ফেলছে কতটুকু আসলে সামগ্রিকভাবে আমাদের চিন্তার মধ্যে, আমাদের যখন আমরা যদি বড় পাঠ্যপুস্তকে আকারে কোনো ঘটনার কথা বলি, তাহলে সেই মাথায় আসে 2001 সালে যে রমনা বটমূলে ছায়ানটের যে গানের অনুষ্ঠানে যে বোমা বর্ষণ, এবং এর পরেও হয়েছে উদয়চির প্রোগ্রামেও, এরপরে যশোরে ঘটেছে এরকম বোমা হামলা। এখন ব্যাপারটা কেন ঘটে, আমরা কিন্তু পাঠ্যপুস্তকে যখন কাজ করেছি তখন একটা আলাদা অধ্যায় আমরা রাখতে চেয়েছি যে কি করে শিশুরা আলোচনা সমালোচনা করতে শিখবে, কি করে অন্যের মতকে সে গ্রহণ করবে অথবা ফেলে দিবে অথবা নিজের মতকে প্রতিষ্ঠা করবে। এটা খুবই দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে নাই আমাদের পারিবারিক যে সংযোগ দরকার শিশুদের সাথে, সেখানেও আমরা ব্যর্থ হচ্ছি। এবং জাতীয়ভাবে আমরা দেখব যে আমরা কিন্তু পারছি না সেভাবে গড়ে তুলতে। অবশ্যই একটা সমাজে বহু মত থাকবে, এবং না থাকা পর্যন্ত সেই সমাজটা কিন্তু আসলে বড় হয়ে উঠবে না। ফলে যাদেরকে আমরা আপাতভাবে উগ্রবাদী বলছি, তাদেরও কিন্তু একটা মত আছে। কিন্তু ব্যাপারটা হলো যখন মতের সাথে মতের সাংঘর্ষিক অবস্থায় এই পর্যায়ে দাঁড়ায় যে সেখানে আঘাতটাই হলো চূড়ান্ত তার পরিণতি বা অবস্থা, তখনই কিন্তু সংকটের কারণ। আমরা বলবো যে এর জন্য আসলে যে আমাদের শিক্ষাটা দরকার ছিল, সেটা জাতীয়ভাবে আমরা সেটা আসলে শিশুদেরকে দিতেই আমরা ব্যর্থ হয়েছি। এবং এখনো পর্যন্ত আমাদের এটা খুবই জরুরি যে আমার মত অবশ্যই আমার, কিন্তু অন্যের মতের প্রতি যতক্ষণ পর্যন্ত আমি শ্রদ্ধা আনতে পারবো না, ততক্ষণ কিন্তু আমার ধর্ম, আমার চিন্তা, আমার সমাজ কিন্তু বড় হবে না, সেটা ছোট হয়ে যাবে। ধর্ম দিয়ে যদি কাউকে আমরা আঘাত করতে চাই, সেটা যেমন খারাপ হবে, আমার চিন্তা, আমার আদর্শ দিয়ে কাউকে বাধ্য করতে চাইলেও কিন্তু খারাপ হবে। এবং নববর্ষে কিন্তু যেটা আপনি নামকরণ দিয়ে শুরু করলেন, নামকরণ বলি, আমাদের যে বিভিন্ন আয়োজন বলি, সেগুলোর মধ্যে এমন কিছু আসলে নতুন করে সংযোজন বা এমন কিছু নতুন করে চিন্তার অনুপ্রবেশ ঘটানো ঠিক হবে না, যেগুলো আমাদেরকে আসলে নতুন করে বিভাজনের দিকেই নিয়ে যাবে। এই যে বারবার নাম পরিবর্তন, এতে কি আপনার মনে হয় যে আমাদের ঐতিহ্য বা ধারাবাহিকতা অটুট থাকে? প্রথম কথা হলো মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন, যেটা অন্তত সেই 20 আর এদিকে 20 আগের শতকের 20 আর এদিকে ধরলে অন্তত প্রায় 30-35 বছরের বেশি। এবং ইউনেস্কো কিন্তু এই শোভাযাত্রাকে আন্তর্জাতিক স্বীকৃতিও দিয়েছে, তাদের ঐতিহ্যিক 2016 স্বীকৃতি। সালে মনে হয়, যদি ভুল না করে থাকি। হ্যাঁ, ওই সময়ের দিকে। তা এখন তারা মঙ্গল শোভাযাত্রাকেই স্বীকৃতি দিয়েছে, ফলে সেটার নামের মধ্যে আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা, এটা কোনো সমস্যা আসলে নয়। কিন্তু সংকটটা হলো এখানে, যখন আমি নাম দিচ্ছি নতুন, তখন কিন্তু চিন্তার ব্যাপারটা এই দাঁড়াচ্ছে যে আগের নামের মধ্যে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা আমাকে আমার রাজনীতি বা আমার চিন্তার সাথে সেটা সংঘর্ষ তৈরি করে।
ব্যাপারটা হলো যে যে সম্মিলনটা আমরা চাই সেই সম্মিলন যাতে আমাদের কোনো উদ্যোগের মধ্য দিয়ে যাতে ব্যাহত না হয় সেটা সবচেয়ে জরুরি। এই যে আমরা জাতিসংঘের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় জায়গা পেলাম এই যে যাত্রাটি নিয়ে, এটা কি এই বার্তা দিচ্ছে যে এই সংকট বলি আর যেটাই বলি না কেন, রাজনৈতিক বিতর্ক বা সংকট এটি আরো জোরদার করেছে? না, আমি এখনো পর্যন্ত মনে করি না যে নতুন নামকরণের মধ্য দিয়ে আমাদের সংকট জোরালো হয়েছে, কিন্তু আমি বলছি স্পষ্টত আমরা যাতে এমন কোনো কিছু না করি যা আমাদেরকে আসলে বিভাজনের মধ্য দিয়ে নিয়ে যায় আমাদেরকে। আমাদের সমাজে আমরা যদি একটা অংশকে আসলে আড়াল করতে চাই বা থামিয়ে রাখতে চাই বা নিজের চিন্তাকে যদি আমরা জোর করে প্রবেশ করাতে চাই, সংকটটা আসলে সেখানে। যা কিছু পরিবর্তন ঘটার খুব সচেতনভাবে সাধারণভাবেই ঘটবে, সেটা আমাদের সচেতন অসচেতন দুই রকম প্রয়াসের মধ্যে থাকতে পারে, নাও পারে। কিন্তু আমরা বলছি কোনো কিছু বাহ্যিকভাবে তার যদি আমরা ইনপুট করতে চাই বা অনুপ্রবেশ করাতে চাই, সেটা ক্ষতির কারণ হয়। আমাদের তো আসলে দৃষ্টি দেওয়া দরকার ছিল যে আমাদের যে অংশটা এই উদযাপনের সঙ্গে কিন্তু পুরোপুরি নেই। যেমন শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী সেটা দারুণভাবে অংশ নিচ্ছে এই ঢাকা কেন্দ্রিক আয়োজনগুলোর মধ্যে, কিন্তু আমরা দেখব না যে গ্রামে ফেরার কোনো আকুতি আছে। কিন্তু আমি বলছিলাম যে ইরানের যে নওরোজ যখন হয় তখন তারা কিন্তু তাদের শিকড়ে বা গ্রামে ফিরতে চায়। এমনকি চীনে যখন বর্ষ উদযাপন হয়, নতুন বছরের উদযাপন তাদের মতো, তারাও কিন্তু চীনেও কিন্তু এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা যেটা খ্রিস্টাব্দ আমরা বলি ইংরেজি ক্যালেন্ডার অনুসরণ করে। তারপরেও তাদের নতুন বছরে তারা কিন্তু ফিরে যেতে চায় তাদের শিকড়ে। আমাদের এখানে দেখবো না টেলিভিশন না সংবাদ মাধ্যম কোনো জায়গায় গ্রামের খবরগুলো প্রকাশ পাচ্ছে। আমরা শুধু সে করে তখনই ফিরে যাই যখন আমাদের ঈদ হয়। হ্যাঁ, আমাদের ঈদের সময় আমরা তখন ফিরতে চাই, বড় একটা ছুটি পাই হয়তো, এই জন্যই সেটার কারণ। প্রিয়াঙ্কা গো, আপনার কাছে জানতে চাই যে নতুন প্রজন্মের কাছে আসলে বর্তমান যে কোনো সংস্কৃতি আসলে কতটা প্রাসঙ্গিক করা গেল, বিশেষ করে আপনাদের দুজনেরই তো জেন জিদের সাথে কানেক্টিভিটিটা অনেক বেশি হয়, আপনারা কি দেখেন? আজকে ওদেরকে একটু মিস করছি, ওরা এখানে একজন কেউ থাকলে আচ্ছা। ওদের দৃষ্টিভঙ্গিটা বলতে পারতো। তবে আমাদের স্যারটা বলবে, আমি আমারটা বলতে পারি যে ওদের একটু যেটা মনে হয়, কি বলবো এটাকে, কনফিউজড একটুখানি। ওরা আসলে এদিকে আসবে না ওই দিকে যাবে, কোন দিকে যাবে, সবার একটা দেশের বাইরে যাওয়ার, সবার বলবো না, অধিকাংশের ক্ষেত্রে ওই দিকে একটু ঝুঁকে যাওয়ার প্রবণতা বেশি। আচ্ছা, আমি এখানে এতটুকু শেষ করে আমি বাইরে চলে যাব। দেশে থাকতে চাই, দেশে থেকে বড় কিছু করতে চাই, দেশের সংস্কৃতিকে আমি আরো কোনো কিছু দিতে চাই, এই চিন্তা অনেকের মধ্যেই কম। কিন্তু সঙ্গীত নিয়েও তো বাইরে পড়াশোনা করা যায়। না, করে, সেটাই বলছি যে এখানে থেকেই যে আমি এটাকে নিয়ে কাজ করতে পারি সেই সুযোগ অনেক আছে। আমি যেটা বলি ওদের সবসময় যে মানে আমি এখানে গান নিয়ে পড়াশোনা করছি, সঙ্গীত নিয়ে পড়াশোনা করছি মানেই আমি একজন বড় শিল্পী হব কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব। কেন? এই দুটো ছাড়া যে আরো এতগুলো শাখা প্রশাখা রয়েছে যেখানে আমার দেশের মানুষের কর্মক্ষেত্র জায়গা খুব কম। মানে তারা টেকনিক্যালি সাউন্ড না বলেই আমাদের বাইরে থেকে আমাদের ফ্রিল্যান্সিং করতে হয় ওই জায়গাগুলোতে। আপনি বাংলাদেশের বড় বড় সিনেমা দেখেন বা কোনো মানে এই ধরনের যা কিছু আছে এগুলো তো বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। ভালো একজন অ্যাকোস্টিক ইনস্ট্রুমেন্ট প্লেয়ার আমাদের নেই। নতুন কিছু ছেলে মেয়ে শিখেছে, তারা যতটুকু শিখেছে সেটা দিয়ে তারা চেষ্টা করছে, কিন্তু আর পুরনো যারা ছিল মাঝখানে এত বিশাল বড় একটা মানে ফাঁকা জায়গা, এইগুলো নিয়ে কোনো কাজ করা হচ্ছে না। আমি একজন ভালো সেতারের কোনো কিছু একটা গানের মধ্যে দিব বা সেটা দিয়ে আমি কোনো প্রজেক্ট তৈরি করব, তার জন্য আমার বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। তো এই যে এত বড় গ্যাপগুলো, এবং এটা তো একটা অর্থনীতির সঙ্গে অনেক বড় কানেকশন রয়েছে, এই ব্যাপারগুলো আসলে সবাই জানতে চায় না বা শিখতে চায় না। ওদেরকে টেনে টেনে নিয়ে আসতে হয়, আচ্ছা তুমি এখানে গানটা করো, এই প্রজেক্টটা তুমি রেডি করো, বা এখানে এই মিউজিক নিয়ে আমাদের বিভিন্ন প্রজেক্ট, কত ইউনেস্কো হোক বা ইউএন হোক, এগুলো অনেক প্রজেক্ট কিন্তু আসে, কিন্তু দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়ের এর সঙ্গে যুক্ত অনেকেই না। যারা এগুলোর সঙ্গে যুক্ত এনজিওগুলোর সাথে, তারা হয়তো কেউ কেউ জানে একটু সঙ্গীত নিয়ে তাদের যদি একটু ধ্যান ধারণা থাকে, তার কথা বলে সেই প্রজেক্ট, সেখানে তো অর্থনৈতিক একটা ব্যাপার তো আছে, এবং সেটা দেশের যে কিছু সংকট আছে সেগুলো সমাধানের বা উত্তরণের পথ, সেগুলো নিয়েও কিন্তু কাজ করতে তাদের তেমন আগ্রহ দেখি না। তো এটা একটা আসলে আমার কাছে মনে হয় ঘাটতি আছে। যেমন আমরা যারা মিলেনিয়াল বা
জেন এক্স যারা, আমরা মনে হয় যে এই দুইটা জেনারেশন বেশি অ্যাক্টিভ। তারা কোনো কিছু মানে পেলে সেটাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, আনন্দটা বেশি করে উদযাপন করতে চায়। ওরা করে, কিন্তু ওরা ওদের মতো। আমার কাছে মনে হয় যে ওরা নিজেদেরকে একটুখানি মানে কি বলবো, গণ্ডিটা ছোট করে রাখে, গুটিয়ে রাখতে পছন্দ, নিজের মধ্যে থাকতে ভালোবাসে। তবে আমরা চাইবো আপনারা হচ্ছে এই আমাদের যে উৎসব এবং সম্প্রীতির যে আলাপ, এটি হচ্ছে ছড়িয়ে দিতে, তাহলে হচ্ছে আমাদের সংস্কৃতি আরো সমৃদ্ধ হবে। আমরা আবারও আসবো একটি বিরতির পরে। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা, এবং আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি পহেলা বৈশাখ উৎসব ও সম্প্রীতির সম্পর্ক এই বিষয়টি নিয়ে। এবং আমাদের সাথে আছেন ডক্টর তারিক মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এবং আছেন প্রিয়াঙ্কা গোপ, সঙ্গীত শিল্পী ও শিক্ষক। ডক্টর তারিক মঞ্জুর, এবার আপনার কাছে জানতে চাই যে আপনি তো আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ান, নানান ধরনের ছাত্র রয়েছে, কেউ হয়তো ভালো ছাত্র, কেউ খারাপ ছাত্র, কেউ হয়তো মিডিয়াম। আসলে তাদের মধ্যে এই যে সংস্কৃতি নিয়ে যে সচেতনতা বা তাদের মধ্যে যে আগ্রহ, সংস্কৃতির প্রতি যে আগ্রহ, এটি আসলে কেমন? মানে সংস্কৃতির অর্থে তো আমরা বলি যে যা কিছু সচেতন যা কিছু গড়ে ওঠে তার দীর্ঘদিনের আচরণের মধ্য দিয়ে, সেটাই তার সংস্কৃতি। এবং সংস্কৃতি কোনো ব্যক্তিগত ব্যাপার নয়। মানে যদি আমরা আলাদা করতে চাই যে ব্যক্তিগত চিন্তা চেতনার মধ্যে একটা সাংস্কৃতিক কাঠামো আছে, যেটাকে মোতাহার হোসেন চৌধুরী বলছেন যে সেটাকে কালচার। তো যাই হোক, কালচারের বাংলা আমরা সংস্কৃতি করি আর যাই করি, ব্যক্তি সংস্কৃতি চিন্তা আর জাতীয় সংস্কৃতি দুইটা আসলে একরকম ব্যাপার নয়। ফলে তাদের সংস্কৃতি চিন্তা কেমন, এদিক থেকে আমরা দেখব যে আসলে জাতীয়ভাবে আমরা বিভাজনের একটা রাজনীতি তৈরি করে রেখেছি। আপনি দেখবেন যে মঙ্গল শোভাযাত্রায় যে মোটিভ বা প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে বিভিন্ন সময়ে, তার মধ্য দিয়ে কি কোনো একটা অংশকে কখনো আঘাত দেওয়া হয়নি? হয়েছে তো নিশ্চয়ই। আমরা দাড়ি টুপিকে ব্যবহার করেছি কোনো বিশেষ গোষ্ঠীকে চিহ্নিত করতে, মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার হয়েছে। এমনকি একজন নয়, একাধিক প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি একাধিকবার ব্যবহার করা হয়েছে মোটিভ হিসেবে মঙ্গল শোভাযাত্রায়। যে অপশক্তির প্রতীক হিসেবে যখন আমরা এগুলোকে ব্যবহার করি, তখন আরেকটা অংশকে আঘাত তো করবেই। ফলে আমরা বলবো যে এই ব্যাপারগুলোই আমাদের আসলে রাজনৈতিকভাবেই আমরা বিভাজন তৈরি করে ফেলছি। ফলে যে বিশ্ববিদ্যালয়ে আমরা থাকি, যেখানে চূড়ান্ত পর্যায়ে যে শিক্ষার্থীরা তাদের প্রকাশটা ঘটবে বিশ্ববিদ্যালয় থেকে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা বের হবে, তাদের মধ্যে যে চিন্তাটা থাকা দরকার ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ঘাটতি রয়ে যাচ্ছে, আমাদের ব্যর্থতা আছে। নইলে কেন শিক্ষকদের সাথে তাদের আচরণ এমন হবে, কিংবা কেন জাতীয়ভাবে তাদের চিন্তাগুলো এভাবে প্রকাশ হবে? ফলে কিছু অংশকে আমরা আসলে ঠিক মতো আমাদের চিন্তাগুলোকে, জাতীয় চিন্তাগুলোকে তাদের মধ্যে ছড়াতে পারিনি, যে কারণে এই ব্যর্থতা আমরা লক্ষ্য করব। তাহলে আপনি কি মনে করেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে এই যে রাজনৈতিক কর্মকাণ্ডের যে অবাধ বিচরণ, এটা অনেকটা দায়ী? প্রথম কথা হলো, বিশ্ববিদ্যালয় তো আসলে রাজনীতির জায়গা নয়। তারপরেও ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন রাজনৈতিক সংকটে সবার আগে এগিয়ে এসেছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু দলীয় রাজনীতির যে প্রভাব, সেটা ক্ষতি করেছে। দলীয় রাজনীতি কোনো সংকট হয়তো তৈরি করতো না যদি না উপর থেকে সেই প্রভাবটা জোরালো আকারে আসতো। এবং শিক্ষার্থী সংসদগুলো কিন্তু আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখি, কিন্তু একটি ছাত্র সংসদ তার সামাজিক, সাংস্কৃতিক এবং একাডেমিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং শিক্ষা সহায়ক কার্যক্রমগুলোকে এগিয়ে নেওয়ার কথা। কিন্তু আমরা দেখবো যে সেই জায়গাগুলোতেও কিন্তু ঘাটতি রয়ে গেছে। আচ্ছা। এবং আমাদের যদি বলি যে জাতীয়ভাবে আমরা চিন্তা করি, যে আমাদের তো অনেক কিছুই আছে। আমাদের ধরা যাক শুধুমাত্র খাবারের কথাই চিন্তা করুন, যে আমাদের যে বৈচিত্র্যময় খাবার, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন জাতির মানুষকে বা দেশের মানুষকে কিন্তু আকৃষ্ট করার জন্য দারুণ। আমাদের এখানে তারা কেন আসবে? এই নতুন খাবারের স্বাদটা গ্রহণ করার জন্য এই ট্যুরিজমেরও কিন্তু একটা প্রক্রিয়া হতে পারতো। ফলে যা আমাদের সংস্কৃতির অংশ, সেটাও কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক কাজে আমরা ব্যবহার করতে পারিনি। আমাদের জাতীয় চিন্তার মধ্যে দেখা যাচ্ছে যে সাংস্কৃতিক সংকটই মনে হচ্ছে যেন বড় সংকট, অথচ আমাদের বড় সংকট তো আমাদের অর্থনীতি। আমাদের এখনো পর্যন্ত বড় একটা অংশ তার খাদ্যের নিরাপত্তা পাচ্ছে না, এমনকি তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অনেক কিছু। সেগুলোকে আমরা বিবেচনায় না দিয়ে সংস্কৃতিকে যদি আমরা গঠন করতে চাই, তাহলে সেটাই হবে ভুল। বরং সাংস্কৃতিক আচরণকে নিশ্চিত করার জন্য আমাদের আসলে কাজ করা উচিত। নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। প্রিয়াঙ্কা গো, আপনার কাছে জানতে চাই যে আসলে এই যে আমরা বিভিন্ন দেশের নববর্ষ নিয়ে স্যার বললেন যে বিশেষ করে ইরান, চীন এবং আমাদের দেশেও নববর্ষ বেশ সবগুলোই বেশ রঙিন
হ্যাঁ, এবং আপনি নিশ্চয়ই পড়ান ছেলে মেয়েদেরকে। আপনার কাছে কি মনে হয় যে আসলে এই যে দেশ কি ভ্যারি করে কোনো কিছু সংস্কৃতির ক্ষেত্রে, যে সেই দেশের সংস্কৃতি আমাদের থেকে ভালো কিংবা আমাদের তাই সব থেকে বেস্ট, এরকম কোনো কিছু দেখতে পান ছাত্রদের মধ্যে? না, এরকম আমি দেখতে পাই না। তবে একটা জিনিস যে আমরা যেটা করছি বা আমরা উদযাপন করছি, আমাদের যেটা সংস্কৃতি, সেটা আমার কাছে বেস্ট, এটা সবাই মনে করে নিশ্চয়ই। এবং সেখানে আমি দেখিনি যে প্রতিদ্বন্দ্বিতা করছে কেউ বা বলেছে, আমি এখনো পর্যন্ত শুনিনি। এবং এটা আসলে হওয়ার কথাও নয় যে ওদের থেকে আমাদেরটা সুন্দর বা আমাদের থেকে ওদেরটা সুন্দর, এটা কখনোই হয়নি। কারণ প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কৃষ্টি, আলাদা আলাদা সংস্কৃতি, শিল্প চর্চা করার পদ্ধতি, সমস্ত কিছুই আলাদা। এবং সেটা সেই দেশের মানুষগুলো ধারণ করে বলেই সেটি এত রঙিন হয়, এত আনন্দমুখর হয়। এবং আমার মনে হয় যে প্রত্যেকে মানে জেনারেশন বাই জেনারেশন এটিই হওয়া উচিত এবং এটিই কোনো হবে। বিভাজন থাকা নিশ্চয়ই উচিত কখনোই না। থাকা উচিত নয়, কারণ আমরা প্রত্যেকে এই দেশের নাগরিক, এখানে আমাদের জন্ম, আমরা বাংলা ভাষায় কথা বলি, তো সবটাই সংস্কৃতিও আমাদের, আমরা বাংলায় গান করি, তো সমস্ত কিছু মিলে বিভাজনের তো আসলে কোনো প্রশ্নই ওঠে না। ধর্ম বর্ণ তো থাকবেই, কিন্তু সবার উপরে তো নিজের দেশটা সবার আগে। আমি বাইরে গিয়ে আমি প্রথমে বলবো না যে আমি হিন্দু কিংবা আমি মুসলিম, আমি প্রথমে গিয়ে বলবো যে আমি বাংলাদেশি, আমার পাসপোর্টটা সবুজ রঙের, আমি বাঙালি। একদম তাই। যে আমি আপনার কাছে আবারও আসবো, তবে গান শুনতে চাইবো এরপরে এসে। আমি একটু ডক্টর তারেক মঞ্জুর আপনার সাথে আলোচনাটা শেষ করে নিই। এই যে আমরা শোভাযাত্রার নাম নিয়ে কথা বলছিলাম, যে এবার কিন্তু সরকার থেকে বলা হয়েছিল যে নাম নিয়ে দীর্ঘদিনের যেই বিতর্ক বা বিভাজন, সেটি দূর করাই ছিল হচ্ছে মূল উদ্দেশ্য। সেই দিক থেকে হিসেব করলে আমরা যে উৎসব ও সম্প্রীতির যে কথা বলছি, আমরা সেদিক থেকে কি আমরা উতরে গেলাম? সেটা আসলে সময় নির্ধারণ করবে। যদি ধরা যায় যে রাজনীতি বদলের সাথে সাথে যদি নামও আবার বদলাতে শুরু করে, তাহলে তো আমরা কি বলবো? তাহলে তো বলবো যে নববর্ষ উদযাপন একটি সরকারি একটি আয়োজন এবং এর মধ্যে দলীয় দৃষ্টিকোণটাই প্রাধান্য পাচ্ছে। আসলে ব্যাপারটা তো তা না। যে কারণে আমরা বলছি আসলে নাম বড় কোনো সংকট নয়। আমাদের দীর্ঘদিনের প্রচলনের মধ্য দিয়ে একটি নাম, একটি শব্দ আমাদেরই হয়ে যায়। ফলে এটা আমাদের বড় সংকট নয়। আমাদের খেয়াল করা দরকার যে এর মধ্য দিয়ে আসলে কোনো ধরনের বিভাজন আমরা তৈরি করছি কিনা। আর যেটা আমাদের যে মানে আপনি সংস্কৃতির, কি মনে করেন যে এই যে নববর্ষের শোভাযাত্রাটা আসলে কিভাবে রাজনৈতিক একটি ইস্যু হয়ে গেল? এটা হয়েছে কারণ আগেও ব্যবহার করা হয়েছে, যেটা আমরা বলছিলাম যে নানা সময় নানা মোটিভ ব্যবহার করা হয়েছে যেগুলো কোনো অংশকে আঘাত করছে, এবং এর মধ্য দিয়ে আমাদের মধ্যে একটি রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এগুলোকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধকে যেমন আমাদের বা নির্দিষ্ট কোনো দলের অংশ আমরা করতে চেয়েছি, এটা যেমন ক্ষতির কারণ হয়েছে, একইভাবে এই বর্ষ উদযাপন যদি নির্দিষ্ট কোনো ধর্মের বা নির্দিষ্ট কোনো মানুষের, সেটা ছোট হোক বড় হোক, তাদেরই অংশ হয়ে আমরা প্রচার করতে চাই বা সেটা আমরা দেখাতে চাই, সেটা কিন্তু ক্ষতির কারণ হবে। আর আরেকটা ব্যাপার আমরা খেয়াল করব যে এই নতুন বছরে আমাদের যা কিছু হারিয়ে যাওয়া, যেটাকে আমরা ঐতিহ্য বলছি, তার একটা আকুতি তো থাকেই নিশ্চয়ই। তা যে কারণে সেই আকুতি আমাদের আছে। কিন্তু সত্যিকার অর্থে আমাদের যেমন বাদ্যযন্ত্রের কথা বলা হচ্ছিল, এখন কি কোনো ছেলে মেয়ে বাদ্যযন্ত্রে কোনো আকর্ষণ পাচ্ছে কিনা, যে আমাদের বাদ্যযন্ত্র তারা প্রশিক্ষণ নেওয়ার ব্যাপারে, তাও কিন্তু তারা পাচ্ছে না। কারণ এর মধ্যে আমরা দেখব যে এর মধ্য দিয়ে তার কিন্তু কোনো ভবিষ্যৎ তৈরি হচ্ছে না। অর্থাৎ অর্থনীতি যাকে আমরা বলি, যে সেখানে কিন্তু সে তার সাহস পায় না, যে কারণে পিতামাতাও তাকে বাধা দেবে যে তুমি তবলা কেন শিখবে, তুমি কেন সেতার বাজানো শিখবে। এই যন্ত্রগুলোও কিন্তু হারিয়ে যাচ্ছে। এই দ্রুত হারিয়ে ফেলার কারণও কিন্তু যে আমাদের নীতি নির্ধারণী যে ব্যাপারগুলো থাকে, তার মধ্যেই কিছু সমস্যা। কিন্তু বৈশাখকে ঘিরে তো গত কয়েক দশক ধরেই যদি আমরা চিন্তা করি বা পিছনে যাই, অর্থনীতি তো বেশ চাঙ্গাই ছিল। অর্থনীতি চাঙ্গা আমরা কিভাবে নির্ধারণ করব? যদি দেখি যে বাহ্যিকভাবে চাকচিক্য তো অর্থনীতির মূল কাঠামো নির্ধারণ করতে পারে না। যখন আমরা দেখব যে সমষ্টিগতভাবেই আমরা এগিয়ে চলেছি, অর্থাৎ দেশের সব মানুষ যখন সমান তালে এগিয়ে যেতে থাকবে, তখনই আমরা বলতে পারবো সেই অর্থনীতি আসলে টিকসই হয়েছে বা সেই অর্থনীতি আসলে সবার হতে পেরেছে। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর তারেক মঞ্জুর। এই পর্যায়ে প্রিয়াঙ্কা গোপ, আপনার কাছ থেকে গান শুনতে শুনতে আমরা চলে যাব, তবে তার আগে আমি একটু আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এতক্ষণ দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। এখন আমরা প্রিয়াঙ্কা গোপের কাছ থেকে একটি সুন্দর গান শুনতে শুনতে চলে যাব, বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
নজরুলের একটি গান দিয়ে শেষ করি, মেঘবিহীন খর বৈশাখে। অসাধারণ, নিশ্চয়ই। একটু তানপুরাটা নিয়ে নিই। মেঘবিহীন খর বৈশাখে, মেঘবিহীন খর বৈশাখে, তৃষায় কাতর চাতকে ডাকে। মেঘবিহীন খর বৈশাখে, তৃষায় কাতর চাতকে ডাকে। মেঘবিহীন সমাধি মগ্না উমা তপতি, রৌদ্র যেন তার তেজ জ্যোতি। সমাধি মগ্না উমা তপতি, রৌদ্র যেন তার তেজ জ্যোতি। ছায়া মাগে ভিতা ক্লান্ত কপতি, কপোত পাখায় শুষ্ক শাখে। মেঘবিহীন খর বৈশাখে, মেঘবিহীন। বাহ, অসাধারণ অসাধারণ। গানটা পুরোটা শুনতে পারলে আরো ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে স্যার তারেক মঞ্জুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।